ভারতের নির্বাচন কমিশনারের নাম তো আমরা সবাই জানি। এই মুহূর্তে এসআইআরের সৌজন্যে আরও বেশি জ্ঞানেশ কুমারের নামটা এই মুহূর্তে মুখে মুখে। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তাছাড়া আরও দুজন নির্বাচন কমিশনার আছে। জানেন কত টাকা বেতন পায় এনারা? কি যোগ্যতায় এই জায়গায় যাওয়া যায়, কি যোগ্যতা লাগে, কে নিয়োগ করে, কি কি সুবিধা পায়, এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওটায় আলোচনা করব। আমরা হয়তো নির্বাচন কমিশনের কথা সারা জীবন শুনে গেছি, কিন্তু বিষয়গুলো জানার বা আগ্রহ থাকলেও হয়তো সোর্স পাইনি বা অনেকে জানতে পারিনি। সেই তথ্যগুলো একত্রিত করে আমি তুলে ধরবো আজকে। এই মুহূর্তে জানি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তিনি আছেন জ্ঞানেশ কুমার, এছাড়া সুখবিন সিং সান্ধু এবং আরও একজন, মোট 3 জন থাকে। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনার দেশের যে কোনো রাজ্যের বা আমাদের যে লোকসভার ভোট পরিচালনা করে কেন্দ্রশাসিত অঞ্চলের মূল ভোটগুলো, এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যপাল নির্বাচন, রাজ্যপাল তো নির্বাচিত হন না, অন্য যে সাংসদরা রাজ্যসভার তাদের যে সমস্ত নিয়োগ যে দেওয়া বা নির্বাচন করা, সমস্ত প্রক্রিয়াটা, মনোনয়ন নেওয়া, ভোট পরিচালনা করা, সমস্ত কাজ করে। এর ক্ষমতা নিয়ে আমরা পরেও একদিন আলোচনা করব যে নির্বাচন কমিশনের এত পাওয়ার কী করে আসছে। এটি একটি স্বশাসিত সংস্থা। এবার নির্বাচন কমিশনের এই মুহূর্তে প্রথমে ভারতে একজনের নির্বাচন কমিশন হতেন, একজন, কিন্তু পরবর্তীকালে আইন চেঞ্জ করে এখন 3 জন থাকে। 3 জনের একটা বোর্ড থাকে, স্বশাসিত, কিন্তু তার মধ্যে একজন থাকে মুখ্য নির্বাচন কমিশনার, যেটা জ্ঞানেশ কুমার, এবং তার সহযোগী 2 জন থাকে সমযোগ্যতার। কিন্তু কি যোগ্যতা লাগে যদিও সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই যে এই যোগ্যতা লাগবে, কিন্তু যেটা ট্র্যাডিশন হয়ে আসছে 2023 সালের যে আইন আমাদের দেশে চালু হয়েছে, সেখানে ভারত সরকারের কোনো সচিব বা সমমান পদের একজন রিটায়ার্ড অফিসার বা সমমানের একজন অফিসার হতে হবে। অর্থাৎ তারা কোন অফিসার বলুন তো? আইএএস, ইন্ডিয়ান টপ ক্লাস যারা পরীক্ষা দিয়েছে, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস আছে সেখান থেকে পাশ করা, মানে বুঝেছেন তো, আইএএস অফিসার তারাই একমাত্র নির্বাচন কমিশনার হতে হবে। এলেবেলে ছেলে কেউ হতে পারে না, এটা মানতে হবে। আইএএস হচ্ছে আমাদের দেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষা। এবং অভিজ্ঞ ব্যক্তিরা, শুধু অভিজ্ঞতা নয়, যে চাকুরি জীবনে আইএএস অবস্থায় সচিব পর্যায়ে থাকাকালীন নিরপেক্ষতা দেখিয়েছেন, সৎভাবে কাজ করেছেন, এমন কেউই এই পদে একমাত্র যেতে পারেন। এইবার প্রথমেই প্রশ্ন আছে, তাহলে নিয়োগটা কে করেন? আগে যেটা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতির মাধ্যমে নিয়োগ হলেও বিভিন্ন মানে অনেক হয়েছে এই নিয়ে, বিভিন্ন তর্ক বিতর্কের পরে একটা জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের একটি নতুন বিল এনে সেখানে একটা কমিটি থাকে, তারা নিয়োগ করে। সেই কমিটিতে কে কে থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, লোকসভার আমাদের রাজ্যের ভাববেন না, কিন্তু লোকসভার বিরোধী দলের নেতা থাকবেন, এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি সংসদ বিষয়ক মন্ত্রী হতে পারেন, অন্য কোনো মন্ত্রী হতে পারেন। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী থাকবেন, আর একজন যে কোনো একজন মন্ত্রী তার সাথে থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু রাজ্যের মন্ত্রী নয়। এরা মিলে একটা প্যানেল হয়ে তারা গঠন করবেন। এই যে 3 জন, একটা বোর্ড, তারা বিভিন্ন নাম সিলেক্ট করবেন। এই 3 জনের মধ্যে মেজরিটি মানে 2 জন যাকে সাপোর্ট করবেন তিনি। এমন কিন্তু অনেক সময় হয়েছে, দেখা গেল প্রধানমন্ত্রী আর তার যে দপ্তরের মন্ত্রী তিনি তো তার সম্মতি হবে, তারা 2 জন সম্মিলিত হলেন, বিরোধী দলের নেতা অপোজ করলেও কিন্তু সেটা গ্র্যান্ড হবে। 3 জনের মধ্যে যে 2 জন যাকে সমর্থন করবে সেই হবে। এবার মেয়াদ কতদিন? নির্বাচন কমিশনার হিসেবে একজন কতদিন থাকতে পারে, বয়স কত অবধি? সর্বোচ্চ এই চেয়ারে একজন 6 বছর থাকতে পারে। 6 বছরের বেশি কেউ নির্বাচন কমিশনার হতে পারবে না। কিন্তু বয়স যদি 65 হয়, 65 বছরের পরেও কিন্তু কেউ এখানে থাকতে পারবে না। সাধারণত রিটায়ার্ড বা চাকরির শেষ জীবনের আইএএস অফিসাররা এখানে যোগদান করেন। হয় সর্বোচ্চ 6 বছর, নয় 65 বছর, যেটা আগে হয়ে যাবে। দেখা গেলো কেউ 58 বছর বয়সে যোগদান করেছে, তার 65 হচ্ছে 7 বছর লাগবে, কিন্তু তিনি 7 বছর সেই পদে বসে থাকতে পারবেন না। 6 বছর হলেই তার কিন্তু 64 বছর বয়সে অবসর নিতে হয় 65, নয় সর্বোচ্চ 6 বছর। এই দুটোর মধ্যে যেটা আগে আসবে তাকে রিটায়ার করতে হবে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? আগেই বললাম যে আগে একজন করে ছিল নির্বাচন কমিশনের, এখন সাথে 2 জন থাকে। এইবার যেটা মূল বিষয়,
যে এই যে আইএএস অফিসার নির্বাচন কমিশন হিসেবে এত ক্ষমতা ভোগ করছে, দেখছেন তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো কাউকে যে কোনো রকম মানে অনৈতিক বিষয় দেখলে এটা সিদ্ধান্ত নিতে পারে। এদের কত বেতন সুবিধা পায় জানলে একবার চমকে উঠবেন। প্রায় এই মুহূর্তে সমস্ত বেতন একত্রিত করলে ডিএটি হ্যান ত্যান সব কিছু দিয়ে নির্বাচন কমিশনার প্রায় 3,50,000 টাকা, 3.5 লক্ষ টাকা প্রতি মাসে সাম্মানিক পান। বেতন এটাকে বলা যায় না, সাম্মানিক পান। কত বললাম? প্রায় 3.5 লক্ষ টাকা। শেষ নয়, অনেক আছে। বিভিন্ন ব্যয় ভাতা হিসেবে মাসে 34,000 টাকা পান। 3.5 লক্ষ টাকার পরে আরও 34,000 টাকা ব্যয় ভাতা পান, এবং এই টাকাটা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স ফ্রি। আমরা আয় করলে কিন্তু আমরা সরকারি কাজ করি কর্মচারী হিসেবে বা শিক্ষক হিসেবে, যে টাকা পাই তার ট্যাক্স দিতে হয়। ইনাদের কিন্তু সেই টাকা ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিতে হয় না। 3.5 লক্ষ আরও 34,000, প্রায় 4 লক্ষের কাছাকাছি পার মান্থে দাঁড়ালো। যদিও এরা যোগ্য লোক, পাবেনি, পাওয়াটাই উচিত বলতেই পারেন। এইখানে কিন্তু শেষ নয়, আরও বহু সুযোগ সুবিধা পায়। নিজে এবং তার পরিবারের জন্য বছরে 3 বার টিএলসি, 3 বার ভ্রমণে যেতে পারেন। বছরে 3 বার ভ্রমণে যেতে পারেন নিজে এবং তার পরিবার মিলে, ওয়াইফ সন্তান তারা থাকলে, পিতামাতা তার উপর ডিপেন্ডেন্ট হলে বছরে 3 বার টিএল। এছাড়া 2 বার যে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করে সেই ডিএর সুবিধাও নির্বাচন কমিশনাররা পান। এছাড়া দিল্লির মতন জায়গায় বিলাসবহুল সরকারি আবাসন, ফ্ল্যাট, বিরাট বিলাসবহুল, সিকিউরিটি থাকবে, হাই ক্রিম এলাকায়। কেউ যদি সেই সুবিধা না নেন তার জন্য হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ পেয়ে থাকেন। এছাড়া গাড়ি এবং তার ড্রাইভার থাকবে, নির্বাচন কমিশনার তার নিজস্ব গাড়ি থাকবে এবং মানে সরকার এটা ব্যয়ভার বহন করবে এবং একটি তার জন্য ড্রাইভার ফ্রিতে পাবেন। এছাড়া তাদের চিকিৎসা, নির্বাচন কমিশনার নিজে এবং তার পরিবারের চিকিৎসার জন্য CGHS, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস যেটা আছে, হেলথ স্কিম যেটা আছে, অর্থাৎ ফ্রিতে চিকিৎসা কিন্তু যত টাকার অবধি ক্যাশলেস চিকিৎসা পেয়ে থাকেন। এছাড়া এই যে বিভিন্ন জায়গায় যায় যে তার টিএ পায়, এই যে পশ্চিমবঙ্গে আসছেন গণেশ কুমার, ফুল বেঞ্চ বলে না, বিহারে যাচ্ছেন, মহারাষ্ট্রে যাচ্ছেন, সমস্ত খরচ কিন্তু সরকার বহন করবে। এছাড়া নিরাপত্তা, হাই সিকিউরিটি পায় কিন্তু নির্বাচন কমিশনার, এই হাই সিকিউরিটি কিন্তু তারা পেয়ে থাকে। এই হলো নির্বাচন কমিশনার সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকে। প্রায় 4 লক্ষ টাকা বেতন, চিকিৎসা ফ্রি, বাংলো ফ্রি, নিরাপত্তা ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি, টেলিফোন ফ্রি, বা অন্য সুযোগ সুবিধা ফ্রি, বছরে 3 বার ভ্রমণে যেতে পারে, যে কোনো জায়গায় ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, কোনো পয়সা লাগছে না, এই সুবিধাগুলো পায়। কিন্তু নির্বাচন কমিশন নিযুক্ত হতে গেলে কিন্তু বিশেষ যোগ্যতা লাগে। নিরপেক্ষভাবে সচিব পর্যায়ে কাজ করলে প্রাক্তন আইএএস অফিসাররাই এই পদে কিন্তু যোগদান করতে পারে। এবার যে প্রশ্নটা, কি কি ক্ষমতা ভোগ করে তার চেয়ে বেশি নির্বাচন কমিশনার গণেশ কুমারকে অপসারণ করার জন্য কিন্তু একটা কৌশল আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা দলীয় তরফ থেকে। কিভাবে নির্বাচন কমিশনারকে অপসারণ করা যায়, সরানো যায় কিভাবে? 6 বছরের আগেই দেখা গেলো তাকে পছন্দ না, তিনি অনৈতিক কাজ করছেন, নিরপেক্ষ নয়, তাকে তো সরিয়ে দেওয়া যেতে পারে। তার পদ্ধতিটা পরের দিন আমরা কিন্তু জানার চেষ্টা করব যে কীভাবে নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া যায়। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।